হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের এই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়ে থাকে, কিন্তু গতকাল একটু অসুবিধার জন্য এই ক্লাসটি প্রোভাইড করা হয়নি। তাই আজকে আমরা এই ক্লাসে দেখে নেব গতকাল এবং আজকের, অর্থাৎ 8ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি এই দুটি দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। তোমাদের সামনে যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা একটু তোমরা সবাই দেখে নাও। এই রুটিন অনুযায়ী আগত 10ই জানুয়ারি থেকে, অর্থাৎ শুক্রবার থেকে, সামনের শুক্রবার থেকেই এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলি প্রোভাইড করা হবে। তোমরা এই ক্লাসগুলি দেখতে থাকো, আশা করি ক্লাসগুলি সকলেই হেল্পফুল হবে। আর যুক্ত থাকো আমাদের সাথে, এবং এই চ্যানেলের ক্লাসগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর একটা ঘোষণা করে রাখি, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যার নাম হলো পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে এই পাঠশালা স্টাডি সেন্টারে যুক্ত হতে পারো। তোমরা এই গ্রুপে যদি একবার যুক্ত হয়ে যাও তাহলে আমাদের এই ইউটিউবের সমস্ত ক্লাসের নোটিফিকেশন সহ এবং বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেটগুলি তোমরা পেয়ে যাবে এই গ্রুপে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের আজকে এই ক্লাসটি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। এই ক্লাসটি আগত ডব্লিউপি, কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তাই আজকের ক্লাসটি তোমরা দেখতে থাকো, আশা করি সকলে আজকের ক্লাসটি ভালো লাগবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 8ই জানুয়ারি এবং 9ই জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। আজকের ক্লাসটি হলো আমাদের 94তম এবং 95তম ক্লাস। চলো দেখে নিই আজকের এই ক্লাসটি। প্রথমেই আমরা দেখব 8ই জানুয়ারি 2025-এ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটি। দেখো আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি শুরু করার আগে প্রথমে একটা কথা বলে রাখি, ক্লাসটি সকলে কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো প্রথম প্রশ্নটি কী আছে। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2025-এ কে সেরা চলচ্চিত্র নাটক পুরস্কারটি জিতেছে? সঠিক উত্তরটি হবে অপশান এ, দ্য ব্রড লিস্ট। দ্য ব্রড লিস্ট এই চলচ্চিত্র নাটকটি 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2025টি জিতেছে। গোল্ডেন গ্লোব পুরস্কার হলো আন্তর্জাতিক চলচ্চিত্র এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্বের জন্য দেয়া পুরস্কার। আমেরিকায় এই পুরস্কারটি দিয়ে থাকে। প্রথম এই পুরস্কারটি দেওয়া হয়েছিল 1944 সালে। এই পুরস্কারগুলি গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন দ্বারা উপস্থাপিত হয়। এবার আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে এই গোল্ডেন গ্লোব পুরস্কার 2025-এ প্রধান বিজয়ীদের দেখে নেব। অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে শ্রেষ্ঠ চলচ্চিত্র নাটকে কী পেয়েছেন? দ্য ব্রড লিস্ট। ড্রামা ফিল্মের সেরা অভিনেতা কে হয়েছেন? অ্যাড্রিয়ান বডি। ড্রামা ফিল্মের সেরা অভিনেতা হয়েছেন ফার্নান্দা টরেস। সেরা টেলিভিশন সিরিজ নাটকে কোনটি জিতেছে? শগুন। সেরা অ্যানিমেটেড মোশন পিকচার হয়েছে ফ্লো। ভারতের চলচ্চিত্র অল উই ইমাজিন অ্যাজ লাইট এই অ্যাওয়ার্ড শোতে মনোনয়ন পেয়েছে, কিন্তু এটি কোনো পুরস্কার পায়নি। অর্থাৎ পরীক্ষায় আসতে পারে যে গোল্ডেন গ্লোব পুরস্কার 2025-এর অনুষ্ঠানে ভারতের কোন চলচ্চিত্রটা মনোনীত হয়েছে। সেই ক্ষেত্রে সঠিক উত্তরটা হিসেবে অল উই ইমাজিন অ্যাজ লাইট। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো কি বলছে। কোন দেশকে পিছনে ফেলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জাপান। জাপানকে পিছনে ফেলে ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে। বর্তমানে মেট্রো রেল পরিষেবা 1000 কিলোমিটার রুট কভার করে 11টি রাজ্য এবং 23টি শহর। অর্থাৎ ভারতে 11টি রাজ্যে এবং 23টি শহরে মেট্রো পরিষেবা রয়েছে। তার রুট কত? 1000 কিলোমিটার। এবার আমরা দেখে নেব অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রেলওয়ে সম্পর্কিত। ভারতের প্রথম মেট্রো ট্রেন 24 অক্টোবর 1984 সালে কলকাতায় চলে। অর্থাৎ এটা কিন্তু বহুবার পরীক্ষা দিয়েছে জিকের মধ্যে। ভারতের প্রথম আধুনিক মেট্রো ব্যবস্থা 2002 সালে দিল্লিতে উদ্বোধন করা হয়েছিল। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ভারতের বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক পরিচালনা করে, যার নেটওয়ার্ক কত? 395 কিলোমিটার। অর্থাৎ ভারতের মধ্যে কোন মেট্রো নেটওয়ার্ক সবচেয়ে বড়? আমরা এক কথা বলতে পারি সেক্ষেত্রে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। ভারতের প্রথম আন্ডার রিভার অর্থাৎ জলের তলায়, ঠিক আছে, মেট্রো কলকাতায় 2024 সালে মার্চ মাসে চালু হয়েছিল, যেটি কোন নদীর তীরে, কোন নদীর তলায়? হুগলি নদীর তলদেশে। এবার দেখুন 3 নম্বর প্রশ্নটি। 8ই জানুয়ারি 2025-এ 3 নম্বর প্রশ্নটি হলো, কে প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড় যিনি ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? আমরা পাশের ছবি দেখে উত্তরটা বলে দিতে পারবো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, লিওনেল মেসি। মেসি হলেন প্রথম পুরুষ ফুটবল খেলোয়াড় যিনি ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। সম্প্রতি আমেরিকার হোয়াইট হাউসে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডে 19 জনকে সম্মানিত করা হয়েছে। তাহলে এটাও মাথায় রাখবে যে কতজনকে সম্মানিত করা হয়েছে? 19 জন।
আর্জেন্টিনার পুরুষ ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসিও ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কারে ভূষিত হয়েছেন। লিওনেল মেসি হলেন প্রথম পুরুষ ফুটবলার যিনি এই পুরস্কারটি ভূষিত হয়েছেন। এবার অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে আমরা দেখে নেব ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড সম্পর্কিত কিছু তথ্য। প্রথমে দেখো, ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটি ভারতরত্নের মতনই, যেমন আমাদের দেশে অর্থাৎ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি, সেটা হলো ভারতরত্ন। তেমনি ইউএসএ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো কি, ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ড। এই সম্মানটি প্রথম দেওয়া হয়েছিল 1945 সালে। এবার দেখে নাও 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হলো, পিএম মোদি কোথায় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, অর্থাৎ স্টোন শিলা কোথায় রেখেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নয়াদিল্লি। নয়াদিল্লিতে পিএম মোদি আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউট ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। প্রায় 185 কোটি টাকা ব্যয় করে নতুন অত্যাধুনিক ভবনটি নির্মিত করা হবে নয়াদিল্লিতে। কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউট 1979 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখে নাও আজকের 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন প্রতিষ্ঠান প্যারাসিটামল ওষুধ এইটি তৈরির জন্য দেশীয় প্রযুক্তি তৈরি করছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিএসআইআর। এই সিএসআইআর প্রতিষ্ঠানটি ভারতের প্যারাসিটামল ওষুধ তৈরির জন্য দেশীয় প্রযুক্তি তৈরি করেছে। এবার দেখো, এই সিএসআইআর এর ফুল ফর্ম কি? দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। এটি প্যারাসিটামল জাতীয় ওষুধ তৈরির প্রযুক্তি তৈরি করছে। এবার অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে এই সিএসআইআর সম্বন্ধিত কিছু তথ্য দেখে নাও। সিএসআইআর অর্থাৎ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটি 1942 সালে বৈজ্ঞানিক জ্ঞানের প্রচার এবং ভারতের শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। সিএসআইআর এর 37টি জাতীয় পরীক্ষাগার নেটওয়ার্ক রয়েছে পুরো ইন্ডিয়াতে। এর সদর কোথায়? এর সদর রয়েছে নয়াদিল্লি। বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী রয়েছেন এই সিএসআইআর এর চেয়ারপারসন। এবং মহাপরিচালক অর্থাৎ ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল কে রয়েছেন? ডিএন কালাই সেলভি হলো এর ডাইরেক্টর জেনারেল। এবার দেখে নাও 8ই জানুয়ারি 2025-এর 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটি হলো, শহীদ মাধো সিং হাত খরচা যোজনা। শহীদ মাধো সিং হাত খরচা যোজনা এটি কোন রাজ্য সরকার চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উড়িষ্যা রাজ্য সরকার। উড়িষ্যা রাজ্য সরকার সম্প্রতি শহীদ মাধো সিং হাত খরচা যোজনা এই প্রকল্পটি বা যোজনাটি চালু করেছেন। উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে রয়েছেন? মোহন চরণ মাঝি। তিনি শহীদ মাধো সিং হাত খরচা যোজনা চালু করেছেন। এই প্রকল্পের অধীনে অর্থাৎ এই প্রকল্পটি কি, এই প্রকল্পের অধীনে সরকার রাজ্য জুড়ে সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে নবম এবং একাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রতিটি উপজাতীয় ছাত্রকে 5,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এই প্রকল্পের বা এই যোজনার অধীনে। এবার দেখেন 7 নম্বর প্রশ্নটি, মানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিউম্যান মেটাপনিমো ভাইরাস, যেটাকে আমরা বলি HMPV, এই ভাইরাসের প্রথম কেস ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা গেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কর্ণাটক এবং গুজরাট রাজ্যে এই HMPV ভাইরাসে ধরা পড়েছে। এবার এই HMPV অর্থাৎ হিউম্যান মেটাপনিমো ভাইরাস, এটি সম্বন্ধে কিছু তথ্য দেখে নাও। এটি চীনের একটি নতুন ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেটা হলো HMPV। এই লক্ষণগুলো পুরো করোনা ভাইরাসের মতনই এই লক্ষণগুলো। এই নতুন ভাইরাসের নাম হিউম্যান মেটাপনিমো ভাইরাস, যাকে বলা হয় HMPV। এই HMPV একটি আরএনএ ভাইরাস, অর্থাৎ করোনা ভাইরাসও কিন্তু একটি আরএনএ ভাইরাস ছিল। ভাইরাসে আক্রান্ত হলে রোগীরা ঠান্ডা এবং কোভিড-19-এর মতো উপসর্গ দেখা যায়। এর সবচেয়ে বড় প্রভাব দেখা যাচ্ছে ছোট শিশুদের, বিশেষ করে যাদের বয়স 2 বছরের কম, তাদেরই বেশি আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। HMPV ভাইরাসটি 2001 সালে প্রথম শনাক্তকরণ হয়েছিল, অর্থাৎ এটা একটি নতুন কোনো ভাইরাস নয়, এই ভাইরাসটি আগেই 2001 সালে শনাক্তকরণ করা হয়েছিল। এবার দেখে নাও 8ই জানুয়ারি 2025-এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। প্রশ্নটি হলো, গুরু গোবিন্দ সিংয়ের 358তম জন্মবার্ষিকী কখন পালিত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 6ই জানুয়ারি। 6ই জানুয়ারি গুরু গোবিন্দ সিং অর্থাৎ শিখ ধর্মের যে 10 জন গুরু ছিল তার মধ্যে শেষ গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী 358তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গুরু গোবিন্দ সিং বিহারের পাটনায় 22শে ডিসেম্বর 1666 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে যেহেতু গুরু গোবিন্দ সিংয়ের কথা এসে তার সম্বন্ধে কিছু তথ্য দেখে নেব। গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের 10ম শেষ গুরু। তিনি 1666 সালে পাটনায় জন্মগ্রহণ করেন। গুরু গোবিন্দ সিং খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন এবং কত সালে খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন? 1699 সালে। ঠিক আছে। গুরু গোবিন্দ সিংই গ্রন্থ সাহেবকে গুরুদের গুরু হিসাবে ঘোষণা করেছিলেন।
গুরু গোবিন্দ সিং 42 বছর বয়সে 7ই অক্টোবর 1708 সালে মারা গিয়েছিলেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল 8ই জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা দেখে নেব যে 9ই জানুয়ারি 2025 অর্থাৎ আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। এই ক্লাসটিও গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো যুক্ত থাকো আমাদের সাথে এবং চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্নটি হলো 15তম অ্যারো ইন্ডিয়া 2025 কোথায় আয়োজিত হবে? সঠিক উত্তরটি হলো অপশন বি, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে 15তম অ্যারো ইন্ডিয়া 2025 আয়োজিত হবে। এশিয়ার বৃহত্তম দ্বিবার্ষিক এয়ার শো, ঠিক আছে, এয়ার মানে এয়ারপ্লেন, ঠিক আছে, এয়ার শো ইন্ডিয়া 2025 বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কার এয়ারফোর্স স্টেশনে অনুষ্ঠিত হবে। এই এরো ইন্ডিয়া শো 15তম সংস্করণটি 10 থেকে 14ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরো ইন্ডিয়া শো এর প্রথম সংস্করণ 1996 সালে ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বব্যাপী বেসামরিক ও সামরিক বিমান চলাচল সেক্টর তাদের পণ্য প্রদর্শন করে এরো শো আয়োজন করবে। এবার দেখে নাও 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নটি হলো জাস্টিন ট্রুডো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কানাডা। জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী ছিলেন যিনি সম্প্রতি পদত্যাগ করেছেন, অর্থাৎ ইস্তফা দিয়েছেন। 2015 সাল থেকে তিনি কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ 2015 সালের নভেম্বর থেকে তিনি কানাডার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন এবং সম্প্রতি তিনি পদত্যাগ করলেন। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা কানাডার দেশের সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। কানাডার রাজধানী কি? কানাডার রাজধানী হলো ওটাওয়া। কানাডার মুদ্রা কি? কানাডিয়ান ডলার। আয়তনের দিক থেকে কানাডা হলো বিশ্বের মধ্যে অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা। কানাডা বিশ্বব্যাপী দীর্ঘতম উপকূল রেখা রয়েছে। কানাডার কী কী লেক রয়েছে? লেক সুপিরিয়র, হুরন লেক, গ্রেট স্লেভ লেক এবং এরি লেক রয়েছে কানাডায়। এবার আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি হলো ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন অর্থাৎ AFI এর সভাপতি কে হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন এ, বাহাদুর সাহু। বাহাদুর সাহু সম্প্রতি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হয়েছেন। এশিয়ান গেমসের স্বর্ণপদক বিজয়ী বাহাদুর সিং সাহু তিনি ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে। ভারতীয় বায়ুসেনার ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্ব নিয়েছেন কে? এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। উডাইয়ের সিও যেটা আমরা আধার কার্ড জারি করে, সেই উদয়ের সিও কে হয়েছেন? ভুবনেশ কুমার। অ্যাসোক্যামের মহাসচিব পদে নিযুক্ত হয়েছেন কে? মনীষ সিংহল। বিচারপতি ভি রামা সুব্রমণিয়ামকে NHRC এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু নিয়োগ আমরা দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে। এবার চলে যাব 9ই জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্যে জাল্লিকাট্টু আয়োজন করা হয়েছে? এটা কিন্তু আমাদের জিকের মধ্যে পরীক্ষায় এসেই থাকে যে জাল্লিকাট্টু এই খেলাটি, ঠিক আছে, কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু। সম্প্রতি তামিলনাড়ু রাজ্যে জাল্লিকাট্টু আয়োজন করা হয়েছে। পোঙ্গাল তামিলনাড়ু ফসলের একটি উৎসব। এইটাও কিন্তু আসে যে পোঙ্গাল কোন রাজ্যের সাথে যুক্ত বা কোন রাজ্যের একটি ফসলের উৎসব হলো পোঙ্গাল, সেটি হলো তামিলনাড়ু। এই ফসলের উৎসবের সময় জাল্লিকাট্টু অনুষ্ঠিত হয়। তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ জাল্লিকাট্টুটি কি একটি ষাঁড়ের লড়াই। জাল্লিকাট্টুতে ষাঁড় মানুষের দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। জাল্লিকাট্টু 2500 বছরের ইতিহাস রয়েছে। যে ব্যক্তি এই 15 মিটার ব্যাসার্ধের মধ্যে অর্থাৎ একটি বৃত্ত, সেই বৃত্তের মধ্যে একটি ষাঁড়কে ছেড়ে দেওয়া হয়। এই তার ব্যাসার্ধ কত? 15 মিটার, ঠিক আছে। এই 15 মিটার ব্যাসার্ধের মধ্যে যে ষাঁড়টিকে ধরতে পারবে তাকে বিজয়ী বলে ঘোষণা করা হয় এই জাল্লিকাট্টু খেলায়। এবার দেখে নাও অ্যাবাউট অফ দ্য টপিকে ভারতের অন্যান্য কিছু প্রাণীদের সাথে নিয়ে খেলা সম্বন্ধিত জিকেগুলি। প্রথমে দেখো কাম্বালা কর্ণাটকে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী মহিষের দৌড়। এই দৌড় কাদা এবং ঢালু ভরা ধান খেতে খেলা হয় এই কাম্বালা খেলাটি। এবার দেখো মোরগ লড়াই। ভারতে অবৈধ হওয়া সত্ত্বেও অন্ধ্রপ্রদেশে এই প্রথাটি ব্যাপকভাবে প্রচলিত, এই মোরগ লড়াইটি। নেক্সট দেখো উট রেস অর্থাৎ উটের দৌড়। এটি রাজস্থানে অনেক মেলা এবং উৎসবের একটি অংশ, যেমন পুষ্কর মেলা এবং বিকানের উট মহোৎসবে খেলা হয় এই উট রেসটি। এবার দেখো না 5 নম্বর প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেটি হলো কোন দেশ সম্প্রতি ব্রিক্সে যোগ দিয়েছে? ঠিক আছে, আমরা জানি ব্রিক্স যে প্রতিষ্ঠা সংস্থানটি রয়েছে, এই সংস্থানে সম্প্রতি কোন দেশ যোগ দিয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ইন্দোনেশিয়া। সম্প্রতি ইন্দোনেশিয়া ব্রিক্সে যোগ দিয়েছে, অর্থাৎ ব্রিক্সের সদস্য দেশ হয়েছে ইন্দোনেশিয়া। 2023 সালে জোহান্সবার্গে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ইন্দোনেশিয়ার ব্রিক্স সংস্থায় যোগদানের অনুমোদন দেওয়া হয়েছিল।
এখন ইন্দোনেশিয়া ব্রিক্সের একটি পূর্ণ সদস্য দেশ। অর্থাৎ এতদিন পূর্ণ সদস্য দেশ ছিল না, এখন হয়েছে পূর্ণ সদস্য দেশ। তাই ব্রিক্সে ইন্দোনেশিয়ার যোগদানের পর এখন ব্রিক্সের সদস্য দেশের সংখ্যা কটি দাঁড়িয়েছে? 10টি দাঁড়িয়েছে। মিশর, ইথিওপিয়ান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত 1 জানুয়ারি 2024 পূর্ণ সদস্য দেশ হিসেবে যোগদান করেছিল। ব্রিক্সের শীর্ষ সম্মেলন 2024 কোথায় হয়েছে? এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, যেটি পরীক্ষায় আসবেই। সেটি হলো রাশিয়ার কাজান শহরে 2024 সালে ব্রিক্সের শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে ব্রিক্সের সম্বন্ধিত কিছু জিকে দেখে নেব। প্রথমে দেখো ব্রিক্স, এই ব্রিক্স প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে। 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়, এর ফলে এর নাম হয় ব্রিক থেকে ব্রিক্স হয়ে যায়। অর্থাৎ আগে যখন প্রতিষ্ঠিত হয়েছিল 2006 সালে, তখন 4টি দেশ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। এর ফলে এর নাম হয়েছিল ব্রিক। এবং 2010 সালে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকার যুক্ত হয়ে অর্থাৎ এস যুক্ত হয়ে নামটি হয়েছে ব্রিক থেকে ব্রিক্স হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে প্রথম ব্রিক সম্মেলন 16 জুন 2009 সালে রাশিয়া ইয়েকাটেরিনবার্গে হয়েছিল প্রথম ব্রিক সম্মেলনটি। ব্রিক্সের সদর দপ্তর কোথায় রয়েছে? চীনের সাংহাইতে রয়েছে। এর বর্তমানে 9টি সদস্য দেশ ছিল, কিন্তু বর্তমানে এখন সদস্য দেশ কটি হলো? 10টি। আচ্ছা, 9টি কী কী ছিল? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং এখন আরও একটি, অর্থাৎ এখন ইন্দোনেশিয়া যুক্ত হয়ে ব্রিক্সের সদস্য দেশ হয়ে গেল 10টি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসবে, ব্রিক্সের এখন সদস্য দেশ কয়টি? 10টি। ঠিক আছে, সর্বশেষ হয়েছে ইন্দোনেশিয়া। এবার দেখে নাও 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্ন হলো সাইবার হামলা অর্থাৎ সাইবার ক্রাইম এর ক্ষেত্রে ভারতের অবস্থান কত? সঠিক উত্তরটি হলো সেকেন্ড অর্থাৎ দ্বিতীয়। ডার্ক ওয়েবের থ্রেট ল্যান্ডস্কেপ, এই রিপোর্ট 2024 বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক সাইবার আক্রমণ ঘটেছে। এই সাইবার আক্রমণের সংখ্যা কত? আমেরিকার 140 হলো এর সংখ্যা, এবং ভারত রয়েছে এই ক্ষেত্রে দ্বিতীয় স্থানে, যেখানে ভারতে 95টি সাইবার হামলা চালানো হয়েছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখে নাও। অ্যাবাউট অফ দ্য টপিকে নেটওয়ার্ক প্রস্তুতি সূচক 2024 ভারত 49তম এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। আইআইটি দিল্লি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025 ভারতের 1 নম্বর ইনস্টিটিউটে পরিণত হয়েছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন গ্লোবাল পেটেন্ট ফাইলিং রিপোর্টে ভারত 6ষ্ঠ স্থানে এবং চীন প্রথম স্থানে রয়েছে। গ্লোবাল সিটি ব্র্যান্ড র্যাঙ্কিং 2024 সালে লন্ডন প্রথম, নিউ ইয়র্ক দ্বিতীয় এবং প্যারিস তৃতীয় স্থানে রয়েছে এই র্যাঙ্কিংয়ে। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংগুলি দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে, যেগুলো কিন্তু পরীক্ষা আসবে, তোমরা সবাই খাতায় নোট ডাউন করে নেবে কিন্তু। এবার দেখে নাও 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো পঞ্চায়েত সে সংসদ 2.0 ইনিশিয়েটিভ কে উদ্বোধন করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওম বিড়লা। আমরা জানি লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা, 18তম লোকসভা। সেই ওম বিড়লা পঞ্চায়েত সে সংসদ 2.0 ইনিশিয়েটিভটি উদ্বোধন করেছে। 6 জানুয়ারি 2025 বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী স্মরণে লোকসভার স্পিকার ওম বিড়লা পঞ্চায়েত সে সংসদ 2.0 উদ্বোধনটি করেছেন। সারা ভারত থেকে তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এর 502 জন নির্বাচিত মহিলা প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছে। আচ্ছা, এই কর্মসূচির উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো পঞ্চায়েত এবং শহরে স্থানীয় সংস্থাগুলিতে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের সাংবিধানিক সংসদীয় পদ্ধতি এবং শাসন সম্পর্কে জ্ঞান প্রদান করা হলো এর উদ্দেশ্য। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। সেগুলি কি? প্রথমে দেখো 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর অধীনে পার্ট 9 এবং 11তম তফসিল ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। এই 11তম তফসিলে কটি বিষয় রয়েছে? 29টি বিষয় রয়েছে। এবং পার্ট 9 এর অন্তর্গত ধারাগুলি কি? ধারা 243 থেকে 243 ও এই ধারার মধ্যে গ্রামীণ এলাকার জন্য পঞ্চায়েতের যে রাজ ব্যবস্থা তার সাথে সম্পর্কিত হলো এই ধারাগুলো। এটা কিন্তু পরীক্ষা দিয়েছে ধারাটা। ধারা 343-এ কী রয়েছে? পঞ্চায়েতের সংজ্ঞায়িত রয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের সংজ্ঞা রয়েছে ধারা 243-এ। এবার দেখো 73তম সংবিধান সংশোধনী 24শে এপ্রিল 1993 সালে কার্যকর হয়েছিল। প্রতি বছর এই 24শে এপ্রিলটাকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হয়। মধ্যপ্রদেশ ছিল প্রথম রাজ্য যেটি এই 73তম সংবিধান সংশোধনী কার্যকর করেছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানের 40 নং ধারায় কী রয়েছে? 40 নং ধারায় রয়েছে গ্রাম পঞ্চায়েতের সংগঠনের সাথে সম্পর্কিত ধারা হলো ভারতের 40 নম্বর ধারা সংবিধানের। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি হলো সম্প্রতি কোন শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হ্যানয়।
সম্প্রতি হ্যানয় শহরটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়। তাহলে একটি একটি জিকের মধ্যে চলে গেল স্ট্যাটিক জিকে, যে ভিয়েতনামের রাজধানী কি? হ্যানয়। এই হ্যানয় সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই প্রতিবেদনটি কে জারি করেছে? এয়ার ভিজুয়াল এবং আইকিউ এয়ার দ্বারা এই প্রকাশিত হয়েছে এই রিপোর্টটি। এবারে অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা ভিয়েতনাম সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। ভিয়েতনাম হলো উত্তর পূর্ব এশিয়া অবস্থিত একটি দেশ, হলো ভিয়েতনাম, যার রাজধানী কি আমরা বললাম? হ্যানয়। মুদ্রা কি? ভিয়েতনামের ডং। প্রধানমন্ত্রী কে রয়েছেন? প্রধানমন্ত্রী রয়েছেন ফাম মিন চিন, এবং এখানে রাষ্ট্রপতি রয়েছেন লুং কুয়ং। হো চি মিনকে আধুনিক ভিয়েতনাম প্রতিষ্ঠা দিবস হিসেবে বিবেচনা করা হয়। কাকে? হো চি মিনকে। এটা কিন্তু পরীক্ষায় দিয়েছে এই প্রশ্নটা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি কেমন লাগলো সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সবার কাছ থেকে লাইক চাইবো, এবং ক্লাসটি সকলের মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।